হ্যালো ডিয়ার স্টুডেন্ট, আশা করি ভালো আছো। তোমরা নিশ্চয়ই পার্ট ওয়ান পার্ট টুটা পড়ে নিয়েছো। শুধুমাত্র সেন্টার অফ মাস রিলেটেড অঙ্ক ছিল এবং ওর কনসেপ্টটাই ছিল। আশা করি বুঝতে পেরেছো। ম্যাক্সিমাম প্রবলেম করে দেওয়া হয়েছে, আরো অনেক অঙ্ক আছে, ওরা যাচ্ছি না। তো আমরা ভরকেন্দ্র কি বলেছিলাম, এমন একটা অবস্থান যেখানে বস্তুর কি হয়, শুধুমাত্র ভর ক্রিয়া করে, তাই তো, এবং এর সম্পর্কিত কিছু অঙ্ক। মানে ভর ক্রিয়া করা বলা ভুল, মানে ভর পুঞ্জীভূত আছে ধরে নেওয়া হয় একটা বডির, এবং সেখানে কি হয়, বল প্রয়োগ করলে বস্তুর শুধুমাত্র রৈখিক সরণ ঘটে, কোনো কৌণিক গতি থাকে না, বা কৌণিক মানে অবস্থার পরিবর্তন বা কৌণিক সরণ হয় না। আরেকটা কি ছিল, ভর ভ্রামক ছিল। ভর ভ্রামক বলতে কি, কোনো একটা তলের সাপেক্ষে কোনো একটা বস্তুর ভর এবং লম্ব দূরত্বের গুণফলটা ছিল কি, ভর ভ্রামক। এরপর আমরা কিছু ভরকেন্দ্রের অবস্থান নির্ণয় করেছিলাম, তার মধ্যে কিছু স্পেসিফিক কেস দেওয়া আছে, দেখবে। যেমন হচ্ছে কি, এই একটা আয়তক্ষেত্র বা বর্গক্ষেত্র যাই হোক না কেন, এর বিপরীত কর্ণদ্বয়ের ছেদবিন্দু, সেটা কি হবে, এটা ভরকেন্দ্রের অবস্থান। বা বলতে পারো কি, দুটি বাহুর মধ্যবিন্দু, এটাও করতে পারো, এটাও ভরকেন্দ্রের অবস্থান হবে। একই রকম যদি সেটা সামান্তরিক হয়, তাও একই হবে, এটা ভরকেন্দ্রের অবস্থান হবে। যদি ত্রিভুজ হয়, ত্রিভুজটা নিশ্চয় করেছো, কোথায় হবে, বাহুগুলির লম্ব সমদ্বিখণ্ডক, এটা হচ্ছে ভরকেন্দ্র, এবং এটা যেন 2:1 অনুপাতে বিভক্ত করে। যদি একটা আয়তঘনক হয়, তাহলে কোথায় হবে ভরকেন্দ্রের অবস্থান, অনেকগুলো পয়েন্ট দেওয়া আছে, এগুলো পড়বে। কি হয়, যে কোনো দুটো তল, ধরুন এ একটা তল, ঠিক এর বিপরীত তল এটা, তাহলে এই তলদ্বয়ের মধ্যে একটা রেখা অঙ্কন করলাম। কোথায়, এই তলের মধ্যবিন্দু এবং এই তলের মধ্যবিন্দু, সংযোজক সরলরেখার মধ্যবিন্দু। বা এক কাজ করতে পারো, এই তলের মধ্যবিন্দু এই তলের মধ্যবিন্দু সংযোগ সরলরেখা, এবং এই তলের মধ্যবিন্দু এবং এই তলের মধ্যবিন্দু, এদের সংযোগ সরলরেখা যেখানে ছেদ করবে, সেটাই হবে কি, ভরকেন্দ্রের অবস্থান। বা বলতে পারো, যে কোনো দুটি তলের সংযোজক সরলরেখার, মানে মধ্যবিন্দুর সংযোজক সরলরেখার মধ্যবিন্দু হচ্ছে ভরকেন্দ্রের অবস্থান। এগুলো অনেক কটা আছে, সেটা পড়লেই তোমরা বুঝতে পারবে। এরপর হচ্ছে, একটা বস্তুর ভরকেন্দ্র কি অবস্থার পরিবর্তন হয়, ভরকেন্দ্রের অবস্থার পরিবর্তন। অবস্থার পরিবর্তন কি হয়, যদি ধরো এটা একটা আয়তক্ষেত্র ছিল, বা এটা বর্গক্ষেত্র ছিল, এটা স্কয়ার, একে যদি আমি সামান্তরিক বানিয়ে দিই, তাহলে কি হবে, এর ভরকেন্দ্রের অবস্থান পরিবর্তন হবে। তাহলে আকার পরিবর্তন করলে পরিবর্তনে সেন্টার অফ মাস এর অবস্থার পরিবর্তন হয়, অবস্থানের পরিবর্তন হয়। ধরে নাও একটা, এটা পাত্র আছে, সেই পাত্রের এতটা পর্যন্ত জল ভরা আছে, তাহলে ভরকেন্দ্র কোথায় আছে, ধরো না এই বিন্দু ভরকেন্দ্র আছে। এরপর এখানে একটা ছিদ্র থাকছে, সেই ছিদ্র দিয়ে যদি জল বের হয়, তাহলে এই পাত্রের ভরকেন্দ্রের অবস্থান কি হবে, একই জায়গায় থাকবে না পরিবর্তন হবে। এখানে হচ্ছে কি, বাইরে থেকে কোনো ফোর্স অ্যাপ্লাই হয়নি, তাহলে ভাববে হয়তো হচ্ছে না এটা একই জায়গায় থাকবে না। যত জল খালি হবে, ভরকেন্দ্র তত কি হবে, নিচের দিকে নামবে। জলটা যত খালি হবে ছিদ্র দিয়ে, ভরকেন্দ্র তত নিচের দিয়ে নামবে। ভরকেন্দ্র কি কোনো বাইরে অবস্থান করতে পারে, বস্তুর বাইরে? আমার ভরকেন্দ্র আমার বাইরে অবস্থান করতে পারে কি, সেরকম ব্যাপার। যদি একটা বৃত্তাকার রিং নাও, এই বৃত্তাকার রিং, এই বৃত্তাকার রিং এর ভরকেন্দ্র কোথায় থাকে, ঠিক এর কেন্দ্রে, এখানে হচ্ছে সেন্টার অফ মাস, সেটা কিন্তু এই বস্তুর মধ্যে নেই। যেমনই বস্তু হোক না কেন, ধরো এটা একটা বস্তু হলো, এর ভরকেন্দ্র যদি এখানে হয়,
তাহলে তুমি এইখানকার একটা পয়েন্ট দিয়ে বস্তুটাকে ব্যালেন্স করতে পারবে, যেটা হচ্ছে কি সেন্টার অফ গ্র্যাভিটি দ্বারা ভালো বোঝানো যাবে, এখন বলছি না। তাহলে ভরকেন্দ্র হচ্ছে কি ঠিক এই পয়েন্টে, যেটা তোমার কি এই বস্তুর উপাদানের মধ্যে নাই, এই ফাঁকা অংশে। এখানে বল প্রয়োগ করবো কি হবে, এখানে বল প্রয়োগ করার দরকার নেই, ঠিক তুমি এরকম বল প্রয়োগ করো, এর ক্রিয়া রেখাটা এদিকে গেলেই বস্তুটা রৈখিক গতি সৃষ্টি হবে। ঠিক আছে, এবং বিশ্বের যেখানেই তুমি নিয়ে যাও না কেন, ভরকেন্দ্র কিন্তু সবসময় থাকবে, বিশ্বের যে কোনো জায়গাতে ভরকেন্দ্রের অস্তিত্ব আছে। এরপর দেখো ভার কেন্দ্র। ভর কেন্দ্র এটা ছিল কি আগে ভর, এখন এসছে কি ভার, শুধু একটা আকারের পার্থক্য, আর সেখানে অনেক কিছুই হয়ে যায়, অনেক মানে অনেক পার্থক্য হয়। ভরকেন্দ্র আর ভারকেন্দ্র দুটো হয় কি আমাদের সাধারণত ক্ষেত্রে, ভরকেন্দ্র এবং ভারকেন্দ্র একই বিন্দুতে হয়, একই বিন্দুতে হলেও দুটো জিনিস কিন্তু আলাদা। ভর মানে হচ্ছে কি বস্তুকে যেটা আমরা এম দ্বারা প্রকাশ করি, আর ভার বলতে কি এম এর সাথে জি গুণ করা হয়, অর্থাৎ কি জি এর সাথে সম্পর্কিত। যেখানে জি শূন্য সেখানে কথা হচ্ছে ভার, অর্থাৎ কি ডাব্লিউ দিয়ে প্রকাশ করলে ডাব্লিউ ইকুয়াল টু শূন্য। কিন্তু বস্তুর মাস বা ভরকেন্দ্র কোনোদিন শূন্য হবে না, তা পৃথিবীর যে কোনো জায়গায় নিয়ে যাক না কেন ভরকেন্দ্র সবসময় থাকবে, কিন্তু ভারকেন্দ্র নাও থাকতে পারে। ভারকেন্দ্র কি, যে বিন্দু দিয়ে একটা বস্তুর ওজনটা ক্রিয়া করে, মানে একটা সমগ্র বস্তু আছে, যেমন ধরেছিলাম কি এই একটা বস্তু আছে, এই বস্তু একটা নির্দিষ্ট বিন্দু আছে যেখানে কি ধরা হয় সমস্ত ভর পুঞ্জীভূত আছে। ঠিক আছে, এরপর যদি এমন একটা বিন্দু হয় যেখানে বস্তু সমস্ত ওজনটা ক্রিয়া করে, ডাব্লিউ ইকুয়াল টু এম জি। আমি দেখো এই পয়েন্টে ধরে নিয়েছি, মানে এই পয়েন্টের আমি যদি ব্যালেন্স করতে পারি এটা সুই দিয়ে, একটা সুইয়ের ডগ দিয়ে যদি ব্যালেন্স করতে পারি এই বস্তুটাকে, তাহলে কি হবে ওজনটা শুধু এইদিকেই ক্রিয়া করবে, অর্থাৎ এখানে কি ব্যালেন্স কন্ডিশন আসবে। দেখো তোমার বইটাকে ধরো, ঠিক মিডিল পয়েন্টে আঙুলটা রাখো, দেখো একটা বিন্দু দিয়ে আঙুল রাখলে বইটা স্থির থাকছে, অর্থাৎ কি এটা যদি বই হয়, তুমি এখানে আঙুলটা রাখো, তোমার আঙুল এটা, ঠিক আছে, দেখবে কি বইটা ব্যালেন্স হয়ে আছে, তার মানে কি এদিকেও জি কাজ করছে, এটাও বিভিন্ন পয়েন্টে কি করছে বিভিন্ন ওজন কাজ করছে, W1 W2 W3 W4 W5 W6, কিন্তু সমস্ত ওজনটা কোথায় কাজ করছে এই মুহূর্তে অনুভব করছে কে, তোমার আঙুলটা, অর্থাৎ কি সমগ্র ওজনটা কাজ করছে এদিকে W ইকুয়াল টু কত হবে W1 প্লাস W2 প্লাস W3। যে বিন্দু দিয়ে ওজনটা কাজ করছে তাকে বলা হয় কি ভার কেন্দ্র। সংজ্ঞাটা লিখে রেখেছি আমি, কোনো বস্তুকে নির্দিষ্ট স্থানে, দেখো যেভাবেই রাখা হোক না কেন, যেভাবেই রাখা হোক না কেন, এই পেনটাকে তুমি যদি এভাবে রাখো, এর ভারকেন্দ্র যদি এখানে হয় তা সে এদিকে ক্রিয়া করবে, এরকম রাখলে তাও এদিকে ক্রিয়া করবে, অর্থাৎ কি এরকম রাখো তাও এখানে ক্রিয়া করবে, যদি এটা এরকম রাখো তাও এদিকে ক্রিয়া করবে, যদি এরকম রাখো তাও এদিকে ক্রিয়া করবে, ভার বা ওজনটা ক্রিয়া করবে। যেভাবেই রাখো না কেন বস্তুর ভার বা ওজন একটা নির্দিষ্ট বিন্দু দিয়েই ক্রিয়া করে, একটা নির্দিষ্ট বিন্দু, সেই বিন্দুটাকে বলা হয় কি ভার কেন্দ্র। ধরে নাও একটা অসম বস্তু আছে, তার ভার কেন্দ্রের অবস্থান নির্ণয় করবে কিভাবে, সাধারণত যতগুলো মানে প্রতিসম আকৃতি যেমন ত্রিভুজ আয়তক্ষেত্র চতুর্ভুজ আয়তঘনক যা আছে সবগুলো ক্ষেত্রে ভর কেন্দ্র এবং ভার কেন্দ্র একই জায়গায় হয়, কিছু ক্ষেত্রে আলাদা হয়, সেটা বলছি আলোচনায়। ধরুন এরকম একটা বস্তু দিয়ে দেওয়া হলো, এর ভর কেন্দ্রের অবস্থান কোথায় হবে, ঠিক আছে, আমি একটা এক্সাম্পল নেওয়ার চেষ্টা করছি। এই বস্তুটাকে ধরো, ধরে এরকম ঝুলিয়ে দাও, কেমন ঠিক এরকম ঝুলিয়ে দাও, ঠিক আছে এরকম ধরো, তাহলে দেখবে এটা আনুভূমিকের সাথে, এই যে এরকম ঝুলিয়ে দিয়েছি, সোজা একটা ভার্টিক্যাল লাইন টানো, ভার্টিক্যাল লাইন বলতে কোনটা ভূমির সাথে লম্ব, যদি আমাদের লাইনটা ঠিক হচ্ছে না ধরা হলো, আবার ঠিক অন্য যে কোনো জায়গায় ধরো, এরকম ধরলাম, এটা আবার এরকম ছেড়ে দাও, ফ্রিলি মুভ করতে দাও, মানে কি এটা এরকম দেখো ফ্রিলি মুভ করতে পারছে, আবার এটা কি করো ভার্টিক্যাল লাইন টেনে দাও, ঠিক এই দুটো লাইনের সংযোগ সরলরেখাটাই হবে কি বিন্দুটা ভার কেন্দ্রের অবস্থান।
যে কোনো আকৃতির বস্তু নাও, আমি এটা খাতা নিয়েছি, তুমি যদি এরকম ধরো তাহলে দেখবে কি লাইনটা যাচ্ছে কোন দিকে, এদিকে। তাহলে সমস্ত যতবার লাইন টানবে সবগুলো হচ্ছে কি এই বিন্দুতে যাবে, অর্থাৎ এই বিন্দুটা হচ্ছে কি ভার কেন্দ্রের অবস্থান। এরপর তুমি একটা পেন নাও, যে ঠিক ওই বিন্দুতে এরকম করে রাখার চেষ্টা করো। আমি রাখছি না, আমার পেনটা নষ্ট হয়ে যাবে, দেখবে এটা কি ব্যালেন্স থাকবে। ঠিক আছে, এটা চেষ্টা করে দেখো একটুকু, এভাবে ভার কেন্দ্রের অবস্থান নির্ণয় করা যায়। এরপর দেখো পজিশন অফ সেন্টার অফ গ্র্যাভিটি, ভার কেন্দ্রের অবস্থান। ধরে নাও এ একটা বস্তু, এর বিভিন্ন কণা আছে, এখানে W1, এটা M1 কণা, এটা M2, W2 হলো, এখানে নিলাম কত, এটা হচ্ছে কি W, এটা হচ্ছে সেন্টার অফ গ্র্যাভিটি, এটা W4 3, এখানে আছে কত W4, M3, M4, M3, M2, আরো অনেক আছে। তাহলে কি হবে, বস্তু ওজন কত হবে, এটা হচ্ছে কি ডাব্লুটা কি হচ্ছে বস্তু ওজন, যেটা হচ্ছে কি ভর কেন্দ্র দিয়ে ক্রিয়া করছে, এবং বিভিন্ন কণাগুলোর ভর কি হচ্ছে M1 M2 M3 M4 করে Mn পর্যন্ত আছে। তাদের ওজন কি আছে W1 W2 W2 W3 W4, এরকম করে বিভিন্ন ওজনগুলো আছে। এরপর দেখো এখানে লেখা যায়, মনে করি একটি বস্তু M1 M2 M3 Mn কণা দ্বারা গঠিত এবং এদের ওজন যথাক্রমে W1 W2 W3 Wn। ঠিক আছে, বিভিন্ন কণাগুলোর ওজন হচ্ছে কি W1 W2 W3 Wn, এবং এই কণাগুলির অবস্থান যথাক্রমে P1 X1 Y1 Z1 P2 X2 Y2 Z2 ডট, এবং হচ্ছে কি Pn Xn Yn Zn, এবং এর এই বস্তুর ভার কেন্দ্রের অবস্থার কোনটা x p equal to x y z, এটাকে p1, এটা p2, এটা এটা p3, এটা p4, এটা হচ্ছে p4 p3। এবার দেখো ভারকেন্দ্র আর ভরকেন্দ্র একই রকম জিনিস, তাহলে কথা হবে এই সমগ্র কণাগুলোর ভর মিলিয়ে তো সমগ্র বস্তু ওজন। এই যতগুলো কণা আছে M1 M2 M3 Mn করে আছে, তো সবারই ওজনের সমষ্টি মিলেই তো বস্তুর ওজন। তাহলে আমি লিখতে পারি তো যে W1 প্লাস W2 প্লাস W3 এগুলো কি সমান হচ্ছে কি W, হবে কিনা। এবার দেখো পজিশন যেহেতু আছে, তাহলে ভরকেন্দ্রের সাপেক্ষে আমি কি লিখতে পারি, যেমন ভরকেন্দ্র ছিল সেরকম কত হবে XCG, সেন্টার অফ গ্র্যাভিটি কত হবে, এটা হবে কি W1 X1
w1 x1 plus w2 x2 plus w3 wn xn ডিভাইড বাই কত হলো w1 প্লাস w2 প্লাস w3 wn এটাকে সিম্পল ফর্মে কি লিখতে পারবো xcg সেন্টার অফ গ্র্যাভিটি ইকুয়াল টু হবে সামেশন অফ wi xi ডিভাইডেড বাই সামেশন অফ wi এখানে w লিখতে পারো ঠিক সিমিলারলি কথা হবে ycg ইকুয়াল টু কথা হবে একই রকম wi yi ডিভাইডেড বাই সামেশন অফ wi ঠিক সিমিলারলি কথা হবে zcm equal to summation of wi zi ডিভাইড বাই সামেশন অফ wi এটাই হচ্ছে কি cg মানে এটা হচ্ছে লিখতে পারো কি xcg ycg zcg এবং মনে রাখবে এটা নির্দিষ্ট বিন্দু মানে কি এই বিন্দুটা হচ্ছে কি ইউনিক এটা ইউনিক বিন্দু বা অদ্বিতীয় বিন্দু একটাই বিন্দু হবে ঠিক আছে কোনো সময় দুটো বিন্দু হবে না একটা বস্তুর ক্ষেত্রে একটাই ভরকেন্দ্র হবে ঠিক যেমন ভরকেন্দ্র ছিল নোট করো এরপর দেখো যদি সব জায়গাতে জি এর মান সমান হয় তাহলে ভরকেন্দ্র এবং ভারকেন্দ্র একই জায়গায় থাকবে তাহলে যদি দেখো যদি জি সর্বত্র সমান হলে সেন্টার অফ গ্র্যাভিটি এবং সেন্টার অফ মাস একই বিন্দুতে থাকবে অর্থাৎ একই জায়গায় অবস্থিত হবে তুমি এখান থেকে ধরে নাও লিখছো কত xcg সমান কত লিখেছো w1 x1 প্লাস w2 x2 প্লাস w3 x3 প্লাস wn xn ডিভাইডেড বাই কত w1 প্লাস w2 প্লাস w3 প্লাস wn আমরা w সমান কি জানি ওজন সমান m ইন্টু জি কণাগুলো কি আছে m1 m2 m3 আছে তাহলে এখানে লিখতে পারি কত যে m1 g যেহেতু সর্বত্র সমান তাহলে m1 g x1 প্লাস m2 g x2 প্লাস m3 g x3 প্লাস আর লিখলাম না সমান m1 g প্লাস m2 g প্লাস m3 g প্লাস mn g তাহলে উপরের জি নিচে থেকে কেটে যাবে তাহলে কেটে গেলে কি হবে m1 x1 প্লাস m2 x2 প্লাস m3 x3 ডিভাইড বাই কি আসছে এখানে m1 প্লাস m2 প্লাস m3 সমান কত হবে xcm ভর কেন্দ্র তাহলে কত আসছে xcg সমান xcm ভর কেন্দ্র এবং ভার কেন্দ্র একই বিন্দুতে অবস্থান করবে সিমিলারলি লিখতে পারি ycg equal to ycm এবং zcg equal to zcm কখন এটা যদি সর্বত্র জি এর মান সমান হয় তাহলে ভরকেন্দ্র এবং ভারকেন্দ্র একই বিন্দুতে অবস্থান করবে আর সর্বত্র জি এর মান সমান না হলে সর্বত্র জি এর মান সমান না হলে ভরকেন্দ্র ও ভারকেন্দ্র একই জায়গায় অবস্থান করবে না ঠিক আছে
যদি তুমি পৃথিবী দেখো, যদি ধরো এটা আমি নিচে অনেক উঁচু পাহাড় যদি হয়, মহাকর্ষ চাপটায় পড়বে কি হয়, যত উপর দিয়ে যাব তত কি হবে, জি এর মানটা কমতে থাকবে। তো এই জি এর মানটা আমি এখানে মুছে দিচ্ছি। জি এর মানটা কি হবে, এইচ ইনক্রিজ করলে জি এর মানটা ডিক্রিজ করবে, আবার যদি এইচ ডিক্রিজ করে তাহলেও জি এর মানটা ডিক্রিজ করবে। ডিক্রিজ বলতে কি, পৃথিবীর নিচে চলে গেলে, অর্থাৎ কি ভূপৃষ্ঠের নিচে, এটা যদি ভূপৃষ্ঠ হয়, এটা যদি ভূপৃষ্ঠ হয়, ভূপৃষ্ঠ, তাহলে ওপর দিয়েও কি হবে, জি ডিক্রিজ করবে, আর নিচে দিয়েও কি হবে, জি ডিক্রিজ করবে। একদম পৃথিবীর কেন্দ্রে জি এর মান শূন্য, পৃথিবীর কেন্দ্রে জি এর মান শূন্য। তাহলে দেখো, এই অনেক উঁচু পাহাড় আছে, তো উঁচু পাহাড় গেলে এখানে যে জি এর মান হবে, এখানে জি এর মানটা কি হবে, আলাদা হবে। এটা যদি জি হয়, এটা জি ওয়ান হলো, তো মানটা কিছুটা কম হবে। তাহলে কি এই পয়েন্টে এবং এই পয়েন্টে কি হচ্ছে, জি এর মান সমান নয়। আর সমান যদি না হয়, তাহলে পৃথিবীর ভরকেন্দ্র এবং ভারকেন্দ্র একই জায়গায় অবস্থান করবে না। বুঝতে পারছিস? যদি জি এর মান সমান না হয়, অর্থাৎ কি পৃথিবীর ওপর দিকে আছে অনেক উঁচুতে, সেখানে জি এর মান বেশি, সরি জি এর মান কম, আর ভূপৃষ্ঠে জি এর মান বেশি। ভূপৃষ্ঠে জি এর মান সর্বাধিক, 9.8 হচ্ছে কি ভূপৃষ্ঠে। ঠিক আছে, তাহলে এক্ষেত্রে কি হবে, ভরকেন্দ্র এবং ভারকেন্দ্র একই জায়গায় অবস্থান করবে না। তাহলে এই পয়েন্টটা মনে রাখবে। সেকেন্ড পয়েন্টটা কি মনে রাখবে, এবং এখানে একটা মনে রাখবে, যেখানে সেন্টার অফ গ্র্যাভিটি আর সেন্টার অফ মাস কোনটা উপরে কোনটা নিচে হবে। যদি এখানে সেন্টার অফ মাস হয়, তো তার নিচে কি হবে, সেন্টার অফ গ্র্যাভিটি। নিচে অবস্থান করবে সেন্টার অফ গ্র্যাভিটি, ওপরে অবস্থান করবে সেন্টার অফ মাস। কারণ মাসটা তার ডিপেন্ড করে না জি এর উপরে, তাই এখানে বেশি আছে বলে, নিচের দিকে বেশি বলে, এটা সেন্টার অফ গ্র্যাভিটিটা নিচের দিকে কাজ করবে। ঠিক যেমন কি, ধরুন এখানে আছে কি একটা বড় গ্রহ আছে, এখানে পৃথিবী, সূর্য আছে, এখানে ধরো চাঁদ আছে। এই চাঁদ আর সূর্যের সংযোগ সরলরেখায় কি হবে, ভরকেন্দ্র কোথায় থাকবে, এই বস্তুটা ভরটা, চাঁদের ভরটা নগণ্য এর সাপেক্ষে যদি হয়ে যায়, তাহলে ভরকেন্দ্র এখানে অবস্থান করবে। দুটো যদি একটা বৃহৎ বস্তু এবং একটা যদি ক্ষুদ্র বস্তু থাকে, তাহলে কি হবে, সেক্ষেত্রে নগণ্য ভরের বস্তুটা বাদ চলে যাবে প্রায়, নিয়ে ভরকেন্দ্রটা কি করবে, বৃহৎ ভরের বস্তুতে মানে থাকবে। যেমন কি সৌরমণ্ডলের ভরকেন্দ্র কোথায়, সূর্যতে। বা ধরে নাও, এদিকে আছে কোনটা, 50 কিলো একটা লোক আছে, 50 কেজি, আর এদিকে আছে 20 কেজি, একটা দণ্ডের উপর দাঁড়িয়ে আছে। তাহলে ভর কেন্দ্র কোথায় থাকবে, এদিকে থাকবে 50 কেজির দিকে, যার ভর বেশি সেদিকে। ঠিক এখানে হচ্ছে কি, যার ওজন বেশি, এখানে ওজন বেশি নিচের দিককার, তাই ভর কেন্দ্র নিচে ভার কেন্দ্র নিচে থাকবে এবং ভর কেন্দ্র উপরে থাকবে। ঠিক সিমিলার অনেক কটা পয়েন্ট আছে দেখবে ভর কেন্দ্রের মতোই, যে এই এগুলা বললাম কি, এই কর্ণদ্বয়ের ছেদ বিন্দুতে ভরকেন্দ্র অবস্থান করবে, এখানেও ঠিক ভারকেন্দ্র অবস্থান করবে। ভরকেন্দ্রে কি হয়, পুরো বস্তুকে বল প্রয়োগ করলে রৈখিক গতি সৃষ্টি হয়, ভার কেন্দ্রেও বল প্রয়োগ করলে রৈখিক গতি সৃষ্টি হবে। সবই একই টাইপের। যদি আকার পরিবর্তন করা হয়, আকার বলতে কি বললাম, যে ছিল আয়তক্ষেত্র, আমি করে দিলাম কি সামান্তরিক, বা করে দিলাম বৃত্ত, গোলক করে দিলাম, সেক্ষেত্রে কি হবে, ভর কেন্দ্রের অবস্থানটা পরিবর্তন হবে, আর ভার কেন্দ্রের অবস্থানও পরিবর্তন হবে। ভর কেন্দ্রের অবস্থান পরিবর্তন হবে, ভার কেন্দ্রের অবস্থান পরিবর্তন হবে। তারপর এটা হচ্ছে কি, যেমন বৃত্তাকার রিং এর ক্ষেত্রে, এই রিং, রিং রিং এর যেমন কি হয়, ভর কেন্দ্রটা বস্তুর বাইরে থাকে, এটা হচ্ছে কি ভর কেন্দ্র, রিং এর ক্ষেত্রে এটা হচ্ছে সেন্টার অফ গ্র্যাভিটি, আর এটা হচ্ছে কি সেন্টার অফ মাস, মানে বস্তুর বাইরে থাকতে পারে। কিন্তু একটা পয়েন্ট মনে রাখার জিনিস আছে কি, যে যেখানে জি শূন্য, যেখানে জি ইকুয়াল টু শূন্য, সেই স্থানে, একটা এক্সাম্পল কি সেই স্থান, পৃথিবীর কেন্দ্রে, একটু আগে বললাম পৃথিবীর কেন্দ্রে, পৃথিবীর কেন্দ্রে, সেই স্থানে ভার কেন্দ্রের অস্তিত্ব নেই, কিন্তু
ভর কেন্দ্রের অস্তিত্ব মহাবিশ্বের সব জায়গায় থাকে, যে কোনো জায়গায় নিয়ে গেলেই অবস্থান হবে ওর, মানে পাওয়া যাবে। এবার এটা কি বলেছিলাম, একটা অদ্বিতীয় বিন্দু, দুটি অদ্বিতীয় বিন্দু, যে একটা অস্তিত্ব বিলীন হয়ে যায়, একটা সবসময় থেকে যায়। এটা হচ্ছে মেন পার্থক্য। তাহলে পার্থক্যগুলো এটা পার্থক্যের মধ্যে পড়বে। যদি পার্থক্য বলা হয় ভরকেন্দ্র এবং ভারকেন্দ্র, তাহলে কি লিখবে? ভরকেন্দ্র হচ্ছে কি, এমন একটা বিন্দু যেখানে সমস্ত ভর পুঞ্জীভূত থাকে এবং যেখানে বল প্রয়োগ করলে কি হবে, শুধুমাত্র রৈখিক গতি সৃষ্টি হবে। ভারকেন্দ্র কি হচ্ছে, এমন একটা বিন্দু যেখানে বস্তুর সমস্ত ওজন ক্রিয়া করে। ঠিক আছে, যে মান সর্বত্র সমান হলে ভরকেন্দ্র এবং ভারকেন্দ্র একই বিন্দুতে অবস্থান করে। আর ভারকেন্দ্র পৃথিবীর সব জায়গায় অস্তিত্ব থাকে না, যেখানে জি এর মান শূন্য, ভারকেন্দ্র সেখানে অস্তিত্ব নেই। এরকম একটা পার্থক্য আছে, নোট করবে। এরপর দেখব মোমেন্ট অফ ফোর্স, বলের ভ্রামক। ঠিক আছে, সে বলের ভ্রামকটা কি? ভ্রামক মানে বলেছিলাম কি, এটা প্রবণতা। প্রবণতাটা কি? প্রবণতা যে বল এবং লম্ব দূরত্ব এই দুইয়ের সমন্বয়ে বস্তুর মধ্যে যে ঘূর্ণয়ন প্রবণতা সৃষ্টি হয়। কি প্রবণতা? ঘূর্ণয়ন প্রবণতা। সেটাকেই বলা হয় কি, বলের ভ্রামক। তো সেখানে কি হয় সবসময় এটা, যেমন কি বলছিলাম, কল টেপাটা নিশ্চয়ই মনে আছে, নিশ্চয়ই চাপা কল, যেটা বলা হয় চাপা কল, তোমাদের দেখবে আছে অনেক গ্রামে আছে, থাকবে টিউবওয়েল, একটা হাতল থাকে একটা এরকম ডান্ডা, এটা এখানে কলটা এরকম টেপা হয়, ঠিক আছে এরকম। তাহলে তুমি দেখবে, যদি একটা হয় কি লম্বা ডাঁটওয়ালা হয়, দেখবে একটা, মানে দণ্ডটা হচ্ছে অনেক লম্বা হয়, বা ঘরের যেগুলো থাকে সেগুলোও ছোট হয়। এখানে বল প্রয়োগ করবে সহজে, এটা F1 যদি হয়, এটা যদি F2 হয়, এটা F3 হলো, এখানে বল প্রয়োগ হচ্ছে কি F4, এটা ধরুন আমি F5 দিলাম, F5, দেখা যাবে F1 বল প্রয়োগ করছি, সহজে এটা ওঠানামা করছে, এটা ওঠানামা করছে, কলটা সহজে টিপা যাচ্ছে। তাহলে F1 বল প্রয়োগ করে সহজ হচ্ছে, তার থেকে F2 একটু কষ্ট হবে, তার থেকে F3 আরো কষ্ট হবে। যদি তুমি এখানে বল প্রয়োগ, সরি F3 যদি বল প্রয়োগ করো, কষ্ট হবে বলা ভুল, দণ্ডটা ঘুরবেই না, তুমি এক বিন্দু জল বের করতে পারবে না এখানে বল প্রয়োগ করে। তারপর তুমি এখানে বল প্রয়োগ করো, আরোই বেরোবে না, কোনো অসুবিধাই নাই, কারণ কি সেটা নিচে থাকবে, কোনো সময় উঠবে না, এটা না উঠলে জল বের হবে না। তাহলে সব থেকে হচ্ছে এইটা, তারপরে এটা ফার্স্ট, সেকেন্ড আর থার্ড। থার্ড বলতে কি, এটা হবে না, ক্রস। তা যত তুমি দূরের দিকে যাচ্ছ, তার মানে কি, এটা যদি আলম্ব বিন্দু হয়, এখান থেকে লম্ব দূরত্ব হচ্ছে এই দূরত্বটা, লম্ব দূরত্ব যত বৃদ্ধি পাচ্ছে, তত কলটাকে টেপা অর্থাৎ কি জল বের করা সহজ হচ্ছে। তাহলে কি হচ্ছে দেখো, শুধুমাত্র বল প্রয়োগ করে, একই বল প্রয়োগ করে, বল প্রয়োগের উপর ডিপেন্ড করছে না, আমার ডিপেন্ড করছে কার উপরে, এই দূরত্বের উপর ডিপেন্ড করছে। তুমি যদি সব থেকে শক্তিশালী ব্যক্তিকে দাও এখানে কলটা টিপতে, এই পয়েন্টে বল প্রয়োগ করে, সেও পারবে না, কলটা ভেঙে যেতে পারে, কিন্তু কলের জল বের করতে পারবে না। তাই শুধু বলের উপর নির্ভরশীল নয়, ঘূর্ণন প্রবণতাটা একটা টেকনিকের উপরও নির্ভরশীল, তাই তো? তোমার শক্তি থাকলেই তোমার পেছনে ঘুরবে না, লোক ঘোরাতে গেলে এটা টেকনিক চাই, এটা ঠিক ওরকম ব্যাপার। তাহলে সংজ্ঞাটা কি লেখা হবে, যে কোনো বস্তুর উপর প্রযুক্ত বল, আমি ভিডিওটা পজ করে লিখে নিচ্ছি, টাইমটা কম হবে। দেখো, তাহলে কি লেখা আছে এখানে, প্রযুক্ত বল, প্রযুক্ত বল এবং কোনো ঘূর্ণাক্ষ থেকে বলের ক্রিয়ারেখার লম্ব দূরত্ব, এই বলটা ক্রিয়া করছে এইদিকে, এর ক্রিয়ারেখা হচ্ছে এইটা, তাহলে এই ক্রিয়ারেখার লম্ব দূরত্ব, কোনো সময় এই দূরত্বটা নেব না, এই দূরত্বটা কিন্তু কোনো কাজের নেই। অবশ্যই এই দূরত্বটা যত বেশি হবে, কি হবে, এই লম্ব দূরত্বটা বাড়বে, কাজের নেই বলাটা ভুল হবে একটুকু। তাহলে আমি কোনো সময় কিন্তু এই দূরত্বটা নেব না,
কখন নেবো? সবসময় এই দূরত্বটা, লম্ব দূরত্ব। এবং কোনটা দেখবো? ক্রিয়ারেখা। যে ঘূর্ণন প্রবণতা, অর্থাৎ কি বস্তুটা কি, এই দণ্ডটা কি হচ্ছে একটা ঘোরার টেন্ডেন্সি সৃষ্টি হচ্ছে, ঘুরুক আর না ঘুরুক কি টেন্ডেন্সি হবে তো, বা ঘুরছে তো, তাহলে এই অক্ষের সাপেক্ষে ওই প্রবণতাটাকে বলা হয় কি জড়তা ভ্রামক, সরি বলের ভ্রামক। এবং সেই বলের ভ্রামকটা কি একটা, এখানে বলা আছে দেখো, ভেক্টর রাশি, সমন্বয়ে যে ভেক্টর রাশি, সেই ভেক্টর রাশিটা কি ভেক্টর রাশি, কি করছে বলের ভ্রামকটা কি সৃষ্টি করছে, ঘূর্ণন প্রবণতা। আর ঘূর্ণন সম্পর্কিত ভেক্টরটা কি বলা হয়, অক্ষীয় ভেক্টর, অ্যাক্সিয়াল ভেক্টর। তাহলে এই ভেক্টরটা কি বলবো তুমি, অ্যাক্সিয়াল ভেক্টর, অক্ষীয় ভেক্টর। কোনগুলো অক্ষীয় ভেক্টর, যাদের অভিমুখটা কি হয়, হয় এইদিকে হয় নতুবা এদিকে হয়, অক্ষ বরাবর হয়, ওপর দিকে বা নিচের দিকে, সেটা ডিপেন্ড করে কার জন্য, ঘূর্ণনের উপরে। ওটা আসছে একটু পরেই, সংজ্ঞাটা মুখস্থ রাখবে। তাহলে মান কত হবে, মান ম্যাগনিটিউড বা মান বলের ভ্রামক সমান, তোমাদের বই দেখবে জি দ্বারা প্রকাশ করা আছে, কিন্তু অন্য সব বইয়ে তার টর্ক টাও দিয়ে প্রকাশ করা আছে। টর্ক কি জিনিস, একরকম জিনিস, এখন আসছি না, তোমাদের যেহেতু বইয়ে নেই টর্কটা, পরের চ্যাপ্টার আছে, তাই পরের চ্যাপ্টারই ইন্ট্রোডিউস করব, এখন আর ইন্ট্রোডিউস করছি না। তাহলে বলের ভ্রামক সমান কত হবে, বল ইন্টু কি হবে, ঘূর্ণাক্ষ থেকে বলের ক্রিয়ারেখার লম্ব দূরত্ব, ক্রিয়ারেখার লম্ব দূরত্ব। ধরে নাও এরকম একটা দণ্ড আছে, এটা হচ্ছে আলম্ব বিন্দু, এর সাপেক্ষে ঘুরতে ঘুরতে পারে, এটা হচ্ছে অক্ষ, ঘূর্ণাক্ষ, ঘূর্ণাক্ষ। এখানে বল প্রয়োগ করছে কি F1, এখানে বল প্রয়োগ হচ্ছে কি F2, এখানে বল প্রয়োগ করছি আমি F3, ঠিক আছে। এর নাম দিলাম A, এটা B, এটা C, এটা O। তাহলে কথা হবে, এখানে দূরত্বটা হচ্ছে কোনটা, এটা লম্ব দূরত্ব, এরকম লম্ব দূরত্ব অন্যভাবে টানো, এই যে C ড্যাশড, B ড্যাশড, O, A ড্যাশড। তাহলে F1 বলের ভ্রামক কত হবে, F1 বলের ভ্রামক কত হবে, G1, এগুলো কত হবে, বল বল বলতে কোনটা, F1 বল, লম্ব দূরত্ব কোনটা, এটা লম্ব দূরত্ব কি OB ড্যাশড, OB ড্যাশড, কখনো OB নেব না। F2 বলের ভ্রামক কত হবে, G2 ইকুয়াল টু কত হবে, F2 গণিত কত হবে OC ড্যাশড। আমি শুধুমাত্র মান লিখছি, কোনো রকম অভিমুখ বা চিহ্ন ইউজ করছি না। এর পরবর্তীকালে যখন চিহ্ন বা বলবো, তখন আমাকে এখানে প্লাস না মাইনাস দিতে হবে, নাহলে কিন্তু ভুল হবে। এখানে কি অনলি ভ্যালু, মান, শুধুমাত্র মানটাকে আমি লিখছি। F3 কত হবে, F3 বলের ভ্রামক কত হবে, G3 ইকুয়াল টু F3 ইন্টু OA ড্যাশড। এরপর দেখো তো কার মান বেশি, এখানে কি ও, ছবি অনুযায়ী দেখো, ও বি ড্যাশ গ্রেটার দেন ও এ ড্যাশ গ্রেটার দেন ও সি ড্যাশ। যদি এরকমই হয়, F1 গ্রেটার দেন F3 বা F1 গ্রেটার দেন যদি F হয়, যাই হোক না কেন, এখানে হবে কি, যার বলের ভ্রামকের মান বেশি হবে সেই বল দ্বারা সহজে ঘূর্ণন সৃষ্টি করা যাবে। কি, যার বলের ভ্রামকের মান ভ্রামকের মান বেশি
সেই বল দ্বারা সহজে ঘোরানো যাবে। যার বেশি হবে সেটাতে সহজ হবে। ঠিক আছে, এরপর ধরুন এখানে বলের মানটা বিভিন্ন হতে পারে, আমি লিখে দিলাম, তোমরা ক্যালকুলেশন করে দেখতে হবে যেটা কার বেশি হবে কার কম হবে। এর ইউনিট কত হবে, নোট করে নাও এটা। ইউনিট কি লিখবো, ইউনিট ইউনিট দেখো কি আছে, বল ইনটু দূরত্ব, তাহলে হতে পারে কি, এটা হতে পারে কি ডাইন সেমি হতে পারে, ডাইন সেমি, বা হতে পারে কি নিউটন মিটার, তাই তো। এটা হচ্ছে কি সিজিএস, এটা এসআই। যদি এফপিএসি লেখো তাহলে কি হবে, পাউন্ডাল, মানে বলের একক যা হয় সেটা, ইনটু কত হবে, ফুট। এরপর হচ্ছে কি ডাইরেকশন, এবং হচ্ছে ডাইরেকশন কোনটাকে নেব, যে বিন্দু সাপেক্ষে আবর্তন করছে বা যে অক্ষের সাপেক্ষে আবর্তন করছে, ধরুন এটা আমি ধরি, আবার ওই ছবিটায় আঁকা আঁকা হচ্ছে, নিশ্চয় মনে আছে দেখবে যে এটা হচ্ছে কি একটা রোটেশন, আগে পড়েছিলাম, এটা ক্লকওয়াইজ রোটেশন, এটা অ্যান্টি ক্লকওয়াইজ রোটেশন। কি বলেছিলাম, এই থাম মনে আছে নিশ্চয়ই, এই আঙুলটা কি নির্দেশ করবে, বৃদ্ধা আঙুল নির্দেশ করবে কি এর অভিমুখটা কোন দিকে আছে, এরকম ধরবে, এটা দেখো কোন দিকে আছে, এরকম আছে, অর্থাৎ কি এটা উপর দিয়ে নির্দেশ করছে, এর ডাইরেকশন কোন দিকে হবে, অক্ষি ভেক্টরের এটা হচ্ছে কি ডাইরেকশন, দিক, এন ক্যাপ করে দিলাম এটাকে, অক্ষি ভেক্টর। এটা কোন দিক ঘূর্ণন হচ্ছে, অ্যান্টি ক্লকওয়াইজ, অ্যান্টি ক্লকওয়াইজ, অ্যান্টি ক্লকওয়াইজ, ধরো ওপর দিকে হচ্ছে, এটা কেমন হচ্ছে ক্লকওয়াইজ, এটা ধরো এরকম করে আঙুলটা এই যে নিচের দিকে কাজ করছে, তাহলে বৃদ্ধ আঙুলটা কি হচ্ছে নিচের দিকে, আমি আঙুলটা কেমন রাখবো, রোটেশনের দিকে, আবর্তনের দিকে, তো সেটা কথা হচ্ছে এটা নিচের দিকে হবে, এটা হচ্ছে ক্লকওয়াইজ। যদি অ্যান্টি ক্লকওয়াইজ হয় তাহলে ধরবো কি পজিটিভ, আর ক্লকওয়াইজ হলে কি ধরবো নেগেটিভ। যদি ধরে নাও এর বল প্রয়োগ হচ্ছে, একই ছবি রাখছি, এটা হচ্ছে ও বিন্দু, এখানে একটা বল প্রয়োগ হচ্ছে F1, এখানে বল প্রয়োগ হচ্ছে F2, এখানে বল প্রয়োগ হচ্ছে F3, এখানে বল প্রয়োগ হচ্ছে F4। তাহলে কার বলের ভ্রামকটা পজিটিভ হবে, কার বলের ভ্রামক নেগেটিভ হবে, এটা হচ্ছে কি আমার সেই ঘূর্ণাক্ষ, কি বললাম, এটা ঘূর্ণাক্ষ। তোমাকে দেখতে হবে এই বলটা বস্তুটাকে বা এই দণ্ডটাকে ধরে নাও যেখানে নির্ণয় করছো, নির্ণয় করছো এরকম ধরবে পেনটাকে, যেটা হচ্ছে আলম্ব বিন্দু, এটা হচ্ছে আলম্ব বিন্দু বলতে পারো, বা এর সাপেক্ষে ঘুরছে, যার সাপেক্ষে ঘুরবে সেখানে পেনটাকে এরকম ধরবে, নিয়ে এই বলটাকে ক্রিয়া করো, তাহলে এই বলটা কোন দিকে হচ্ছে, উপর দিয়ে, এ কেমন ঘোরাচ্ছে, ক্লকওয়াইজ না অ্যান্টি ক্লকওয়াইজ, এটা হচ্ছে কি অ্যান্টি ক্লকওয়াইজ, এটা হচ্ছে অ্যান্টি ক্লকওয়াইজ। এটা কি করছে, F1টা কি করছে ক্লকওয়াইজ, তাহলে F1 হচ্ছে, এখানে লিখে দিচ্ছি অ্যান্টি, আর হচ্ছে ক্লক, রোটেশন, মোমেন্ট, মোমেন্ট অফ ফোর্স, আর পজিটিভ আর নেগেটিভ। প্রথমে হচ্ছে কি রোটেশন, কার দেখবো, F1 বলে রোটেশন, F1 এর রোটেশন কি আসছে, F1 রোটেশন, F1টা কোন দিকে ঘোরাচ্ছে, এই দণ্ডটাকে ধরো এরকম এরকম করে ধরেছো, F1 কোন দিকে ঘোরাচ্ছে, ক্লকওয়াইজ ঘোরানোর চেষ্টা করছে, এটা হচ্ছে কি ক্লকওয়াইজ, তুমি এরকম ধরবে দণ্ডটা, এই F1টা কি যদি প্রয়োগ করা হয়, নিচের দিকে প্রয়োগ হচ্ছে, নিচের দিকে প্রয়োগ করছি, কেমন ঘুরছে, এটা ক্লকওয়াইজ ঘুরছে, কথা করছে ক্লকওয়াইজ।
অর্থাৎ কি ঘড়ি কাঁটার দিকে মোমেন্ট কোনটা g1 ইকুয়াল টু f1 ইনটু নাম দিতে পারো, এটা নাম দিয়ে দাও a ড্যাশ, এটা সি, সি ড্যাশ, বি ড্যাশ, এটা ডি, ডি ড্যাশ। তো হচ্ছে f1 ইনটু ও এ ড্যাশ, এর চিহ্নটা কি হবে প্লাস না মাইনাস? অ্যান্টি ক্লকওয়াইজ হলে কি বললাম, ক্লকওয়াইজ হলে পজিটিভ নেগেটিভ, এটা দেবো কি নেগেটিভ f1 ইনটু ও এ ড্যাশ, অর্থাৎ কি নেগেটিভ g1। যখন আমি এটা লিখবো তখন এটা পজিটিভ না নেগেটিভ লিখতে হবে। ঠিক সিমিলারলি কত আসছে দেখো তো, f2টা কি আসছে, f2টা কেমন হচ্ছে, এটা কোন দিকে হচ্ছে অ্যান্টি ক্লকওয়াইজ, এটা কি, এটা যদি ক্লকওয়াইজ হয় এটা কত হবে অ্যান্টি ক্লকওয়াইজ হচ্ছে, তাহলে অ্যান্টি ক্লকওয়াইজ হলে কত হবে পজিটিভ হবে, এবার হচ্ছে অ্যান্টি ক্লকওয়াইজ, অ্যান্টি ক্লকওয়াইজ কি হবে এটা g2 ইকুয়াল টু কত আসছে দেখো তো, বল f2 ইনটু লম্ব দূরত্ব কত OC, তাহলে জি f2, f2 ইনটু OC, কেমন হবে এটা পজিটিভ, মানে তোর কি পজিটিভ f1 ইনটু OC ড্যাশ। তোমার এখানে পজিটিভ দিতে পারো না দিতে পারো, কিছু না দেওয়া মানে হচ্ছে কি পজিটিভ। সিমিলারলি তুমি দেখে নাও, বাকিগুলো বলে দিচ্ছি, তুমি ছকটা পূরণ করে নেবে, ছকটা পূরণ করে নেবে। এখানে কত হচ্ছে দেখো তো, f4 এর ক্ষেত্রে কত হচ্ছে, f4টা কি করছে, এখানে ধরো পেনটা, পেনটা এদিকে ঘুরে যাওয়ার পর এখানে f4টা কি করছে ক্লকওয়াইজ ঘোরাচ্ছে, আর f3টা কি করছে অ্যান্টি ক্লকওয়াইজ, তাহলে এখানে f3টা কত হবে, f3 সেও ঘোরাচ্ছে কোন দিকে, f3 কোন দিকে ঘোরাচ্ছে বলটা এদিকে প্রয়োগ হচ্ছে, আর কি অ্যান্টি ক্লকওয়াইজ, সরি ক্লকওয়াইজ, f3টা এটা এদিকে ঘোরাচ্ছে, এটা ঘড়ি কাঁটার দিক, ক্লকওয়াইজ ঘড়ি কাঁটার দিকে, কথা হবে g3 ইকুয়াল টু f3 ইন্টু ও বি ড্যাশ, এটা বি ড্যাশ, লম্ব দূরত্ব এটা কত হবে নেগেটিভ, বা নেগেটিভ, সরি এটা f2, f3 ইন্টু ও বি ড্যাশ, আর এটা কি আছে f4, f4 এ কত হবে, f4টা কোন দিকে ঘোরাচ্ছে, ধরো নিচের দিকে ঘোরাচ্ছে, এটা কোন দিকে হচ্ছে অ্যান্টি ক্লকওয়াইজ, এই রোটেশনটা কি হচ্ছে অ্যান্টি ক্লকওয়াইজ রোটেশন, অর্থাৎ কথা হচ্ছে অ্যান্টি ক্লকওয়াইজ, সেক্ষেত্রে কত হবে g4 ইজ ইকুয়াল টু f4 ইন্টু ও ডি ড্যাশ, কত হবে নেগেটিভ না পজিটিভ, পজিটিভ f4 ইন্টু ও ডি ড্যাশ। তাহলে যে বিন্দু সাপেক্ষে নির্ণয় করছি সেই বিন্দুটা পেন ধরবো, পেন ধরে দেখবো বলটাতে বল প্রয়োগ করে দেখবো, মানে কোন দিকে বল প্রয়োগ হচ্ছে সেই অভিমুখে আঙুলটা খোঁচা মারবে, খোঁচা মারতে নিশ্চয়ই পারো, ভালোই পারো জানি, খোঁচা মারবে, দেখবে এটা কোন দিকে ঘুরছে ক্লকওয়াইজ না অ্যান্টি ক্লকওয়াইজ, যদি ক্লকওয়াইজ ঘুরে তাহলে নেগেটিভ বসিয়ে দিবে, আর অ্যান্টি ক্লকওয়াইজ ঘুরলে পজিটিভ চিহ্নটা, ওই চিহ্নটা খেয়াল রাখবে সবসময়, কারণ আমাকে যখনই যোগ করবো একটা ভেক্টর রাশি, অক্ষীয় ভেক্টর, তাহলে সেক্ষেত্রে আমাকে অবশ্যই ডাইরেক্ট মানে চিহ্নটা বসাতে হবে। যদি বল একটা ক্রিয়া করতে এইভাবে এই জায়গাতে, ধরো দণ্ড আছে, এখানে বলটা ক্রিয়া করছে, ছবিটা মুছে দিলাম তোমাদের নোট করতে অসুবিধা হবে, এটা হচ্ছে ও, এটা হচ্ছে f1, এটা ছিল কি f2, এটা f3, আর এটা f4, a b c d, ঠিক আছে, a ড্যাশ, c ড্যাশ, আর d ড্যাশ। এরপর দেখো
যদি প্রযুক্ত বলটা এই দিকে হয় অর্থাৎ কি ও এর দিকে হয়, যদি F5 হতো তাহলে কি ধরতাম জড়তা ভ্রামক? পজিটিভ না নেগেটিভ? তাহলে কত G5 কত হতো? F5 গণিত 0 হতো, জড়তা ভ্রামকের মান কত? 0। 0 মানে কি তার কোনো ডাইরেকশন হবে না, তুমি যেদিকে খুশি লিখতে পারো, পজিটিভ লিখতে পারো, নেগেটিভ লিখতে পারো, 10 এর সাথে 0 যোগ করতে পারো, বিয়োগ করতে পারো, একই হবে, তোমার ইচ্ছা। নোট করে নাও এটা। এবার দেখো যদি এর যোগ করা হয়, আমি যদি মোট জি বের করি অর্থাৎ লব্ধি জি, তাহলে কি লিখবো আমি? জি ইকুয়াল টু G1 প্লাস G2 প্লাস G3 প্লাস G4, আরো যদি থাকে তা ডট ডট করে দেবো। এবার যখন আমি মান লিখবো তখন কত লিখবো? যেমন হচ্ছে কত F1 মাইনাস F1 ইন্টু ও এ ড্যাশ প্লাস G2 টা কত প্লাস F2 ইন্টু ও সি ড্যাশ প্লাস না মাইনাস মাইনাস F3 ইন্টু ও বি ড্যাশ মাইনাস প্লাস F4 ইন্টু ও ডি ড্যাশ। এটা হচ্ছে কি লব্ধি জড়তা ভ্রামক। তাহলে আমাকে যখন লব্ধি বের করব চিহ্নটা অবশ্যই দরকার। এরপর হচ্ছে কি জিওমেট্রিক্যাল প্রেজেন্টেশন অফ মোমেন্ট অফ ফোর্স, জ্যামিতিক প্রকাশ বা বলতে পারো কি জিওমেট্রিক্যাল ইন্টারপ্রিটেশন অফ মোমেন্ট অফ ফোর্স, ইন্টারপ্রিটেশন অফ মোমেন্ট অফ ফোর্স, জ্যামিতিক প্রকাশ। ধরে নাও এ একটা ফোর্স কাজ করছে, এটা নাম দিলাম কি F1 F, এটা হচ্ছে ফোর্স F ধরলাম আমি এই বিন্দুর সাপেক্ষে জড়তা ভ্রামক নির্ণয় করছি ও বিন্দুর সাপেক্ষে। ধরো এখানে ও বিন্দুটা এখানে অবস্থিত, দুটো ভিন্ন ছবি হবে। তাহলে বলছে এই ও বিন্দু থেকে এর একটা প্রান্তীয় বিন্দু, এটা এ আর এটা বি, এটাও এ এটা বি, একটাই চিত্র আঁকবে তোমরা, যে কোনো একটা, আমি দুটো আঁকছি, তোমাদের বইয়েও দুটো দেওয়া আছে। তো এখান থেকে কি করবে? যোগ করে দাও এটা, এটা যোগ করো এখানে। ঠিক আছে, এটাও ও বিন্দু। আমি ও বিন্দুর সাপেক্ষে এই এফ বলের ভ্রামক নেব, সেটা কি নির্দেশ করে দেখছি। তো মনে করি এফ একটি বল যেটিকে বা বল যেটিকে এ বি দ্বারা মানে ও দিকে সূচিত করে। ঠিক আছে, ও বিন্দুর সাপেক্ষে সাপেক্ষে এফ বলের ভ্রামক নিয়ে পাই। কি পাচ্ছি? আমরা কি জানি বলের ভ্রামক সমান হবে বলের ভ্রামক জি ইকুয়াল টু কত জানি? বল ইন্টু ক্রিয়ারেখার লম্ব দূরত্ব। তাই যদি হয় তাহলে দেখো তো এখানে লম্ব দূরত্ব কোনটা হবে ক্রিয়ারেখার? এর ক্রিয়ারেখা কোনটা হচ্ছে? এটা এর ক্রিয়ারেখা। তো লম্ব দূরত্ব কত হবে? এই বিন্দু সাপেক্ষে নেব, এটা হচ্ছে কি লম্ব দূরত্ব। এখানে লম্ব দূরত্ব কোনটা? এটা হচ্ছে লম্ব দূরত্ব সি, এটা নাম দাও সি। ঠিক আছে, হবে কি হবে না? তাহলে কথা আসছে জি ইকুয়াল টু
জি ইকুয়াল কথা হবে বল কোনটা এ বি বল তাই তো এ বি ইন্টু ক্রিয়ারেখার লম্ব দূরত্ব কোনটা ও সি বা ও সি ও সি এ বি ইন্টু ও সি। দেখো তো এবিটা কি আসছে আমরা ত্রিভুজের ক্ষেত্রফল কি জানি যদি ত্রিভুজ ধরা হয় এই ত্রিভুজ এটা ধরা হয় যে ও এ বি বা ও এ বি এই ত্রিভুজের ক্ষেত্রফল কি হয় হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা এটাই তো হয় হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা এটাই তো হবে না হবে না ত্রিভুজের ক্ষেত্রফল তাহলে হাফ ইন্টু ভূমি ভূমি কোনটা এখানে এ বি ইন্টু উচ্চতা কোনটা ও সি তাহলে এখানে আমি লিখতে পারি কত এখানে আমি গুণ করলাম কত 2 গুণ করলাম নিচে হাফ নিলাম এ বি ইন্টু ও সি লেখা যাবে যাবে না ভালো করে লক্ষ্য করে দেখো সমানে কি লিখবো 2 ইন্টু ত্রিভুজ কোনটা ও এ বি ত্রিভুজ ও এ বি এর ক্ষেত্রফল কত হবে ক্ষেত্রফলটা কি আমরা লিখি হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা এটাই তো ক্ষেত্রফলের মান তো সেই ক্ষেত্রফল যে ত্রিভুজের ক্ষেত্রফল লিখলাম সেই ত্রিভুজটা এলো থেকে একটাই তো বল ছিল তাহলে বল আছে কি ইন্টু প্রান্তবিন্দু এবং আদি সরি প্রান্তবিন্দু এবং আদি বিন্দুর সাথে কি হচ্ছে এই বিন্দু যোগ করলে যে বিন্দু সাপেক্ষে নিচ্ছি যে ত্রিভুজ গঠন হয় তার ক্ষেত্রফলের সাথে সমান তাহলে কি লিখবো অতএব কোন বিন্দুর সাপেক্ষে বলের ভ্রামক সমান ওই বিন্দু এবং কি বলের আদি ও প্রান্ত বিন্দু দ্বয়ের যোগ করলে যে ত্রিভুজ গঠিত হয় তার ক্ষেত্রফলের সমান তাহলে এই ত্রিভুজটার ক্ষেত্রফলের সমান হচ্ছে কি এই বলের ভ্রামকের মান তা বলের ভ্রামক নির্দেশ করে একটা ত্রিভুজের তার ত্রিভুজের ক্ষেত্রফলের দ্বিগুণের সমান ক্ষেত্রফলের দ্বিগুণের সমান দ্বিগুণের সমান 2 ইন্টু ও এ বি এর ক্ষেত্রফল দ্বিগুণের সমান অনেক সময় এখান থেকে এমসিকিউ দেওয়া যেতে পারে নোট করে রাখবে এবং যদি এটা ভেক্টর কোয়ান্টিটি হয় তাহলে ভেক্টর রিলেশন কি হবে ভেক্টর ফ্রম কেমন লিখবো জি ইকুয়াল টু আর ক্রস এফ আগে তোমাদেরকে অনেক বুঝিয়েছিলাম দেখবে যে কি যে এটা ধরে নাও এখানে রাখি এটা ক্লকওয়াইজ রোটেশন যদি হয় অ্যান্টি ক্লকওয়াইজ ডাইরেকশন কিন্তু হচ্ছে ওপর দিকে হচ্ছে মনে আছে নিশ্চয়ই যেগুলো এদিকে কাজ করে কি ধরনের ভি কাজ করছে এটা কোনটা হবে আর এর অভিমুখ এদিকে ধরো এফ কাজ করছে তাহলে আর এবং এফ কে এমন ভাবে নেব যাতে কি আমার এই অভিমুখটা আসে যে অভিমুখটা তাহলে আর ক্রস এফ যদি হয় আর ক্রস এফ কথা হচ্ছে আর ক্রস এফ ওপর দিকে নির্দেশ করছে অভিমুখটা নির্দেশ করতে হবে এটাকে এফ ক্রস আর করা যাবে না এফ ক্রস আর করলে কি হবে অভিমুখটা নিচে দিয়ে চলে আসবে জি ইকুয়াল টু এফ ক্রস যদি আর করে দাও তাহলে অভিমুখটা কি আসবে মাইনাস চলে আসবে নিচের দিকে কথা হবে আর ক্রস এফ এই ভেক্টর সম্পর্কটাও মনে রাখবে নোট করে নাও